গুপ্তধনের নেশা মানুষকে যে কোথায় নিয়ে যেতে পারে তার কোনো সীমা নেই। কিন্তু কি হবে যখন এই গুপ্তধনের খোঁজে একদল স্কুল ছাত্র জড়িয়ে পড়ে কিডন্যাপিং, প্লেন ক্রাশ আর বিশ্বাসঘাতকতার মতো এক ভয়ঙ্কর খেলায়? চলুন আজ ডুব দেওয়া যাক এমনই এক রহস্য রোমাঞ্চে ভরপুর গল্পে, যেখানে প্রতিটা মোড়ে অপেক্ষা করছে নতুন বিপদ আর চমক। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা দেখি কিছু ছেলে মেয়ে একটা বিল্ডিং এর ছাদে স্প্রে পেইন্ট দিয়ে মনের সুখে আঁকাআঁকি করছে। আর ঠিক তখনই সেখানে সেই বিল্ডিং এর গার্ড চলে আসে। এই দেখে সবাই তো সেখান থেকে দৌড়ে পালায়, কিন্তু ওদের মধ্যে লাল হুডি পরা কাঁধে ব্যাগ ঝোলানো ছেলেটা হলো এই গল্পের নায়ক টিম। গার্ডদের দেখে টিমের সব বন্ধুরা পালিয়ে গেলেও টিম কানে ইয়ারফোন লাগিয়ে গান শোনায় কিছুই খেয়াল করে না। এরপর বন্ধুদের দেখতে না পেয়ে যাই না সে পেছনে তাকায়, অমনি গার্ডদের দেখে সেও দৌড় লাগায় আর গার্ডরাও তার পিছু নেয়। দৌড়াতে দৌড়াতে টিম একটা মলের ছাদ দিয়ে সোজা ভেতরে ঢুকে পড়ে, ফলে গার্ডরা আর তাকে ধরতে পারে না। আসলে টিম যে মলটাতে ঢুকেছিল সেখানেই ওর মা কাজ করত। টিম ওর মায়ের সাথে দেখা করতে গেলে ওর মা ওর হাতে একটা কাগজ ধরিয়ে দেয়। বলে রাখা ভালো, টিম ম্যাথে এতটাই ভালো যে কিছুদিন আগেই ও একটা ম্যাথ অলিম্পিয়াডে নাম দিয়েছিল এবং সেখানে ভালো করায় স্কলারশিপও পেয়ে যায়। আর সেই কারণেই ওর মা ওকে জানায় এখন থেকে ওকে বোর্ডিং স্কুলে পড়তে হবে, অর্থাৎ টিমের একটা নতুন জীবন শুরু হতে যাচ্ছে। এই কথাটা শুনে টিমের তো মাথায় হাত। এরপরে আমরা দেখি প্লেন থেকে বেশ স্বাস্থ্যবান চেহারার একটা ছেলে নামছে। সেও টিমের স্কুলে চান্স পেয়েছে। ছেলেটা আসলে এক বড়লোক বাবার একমাত্র সন্তান, যার বাবা একজন বিশাল মাপের ব্যবসায়ী। তারপর সে একটা গাড়িতে করে স্কুলে আসে এবং এসে দেখে যে টিমের রুমেই তাকে থাকতে হবে। এটা দেখে সে তো রেগে আগুন, কারণ তার একটা একান্ত নিজস্ব রুম দরকার। সে কারো সাথেই রুম শেয়ার করতে পারবে না। তবে এখানে তার কিছুই করার ছিল না, স্কুলের নিয়ম বলে কথা। শেষ পর্যন্ত তার সাথে আসা লোকটি তাকে ব্যাপারটা বোঝালে সে আর কোনো উপায় না পেয়ে ব্যাপারটা মেনে নেয়। তখন টিম ওকে জিজ্ঞাসা করে তার নাম কি। উত্তরে সে বলে তার নাম উইলি। এর পরের দৃশ্যে দেখা যায় টিম আর উইলি একসাথে হেঁটে হেঁটে কোথাও যাচ্ছে। হঠাৎই তারা তিনজন ছেলের কথা শুনে বুঝতে পারে যে ওরা জোর করে অন্য একজনকে দিয়ে নিজেদের হোমওয়ার্ক করাচ্ছে। এটা দেখেই টিম তাদেরকে বলে নিজের হোমওয়ার্ক নিজেরই করা উচিত। এই কথা শুনে ওই তিনজন টিমের সাথে মজা করতে শুরু করে। ঠিক তখনই সেখানে তাদের স্কুলের একজন টিচার এসে টিম আর উইলিকে বাকি টিচারদের সাথে পরিচয় করাতে নিয়ে যায়। এরপর ওরা দুজন যখন লাইব্রেরিতে বই নিতে আসে তখন তাদের সাথে পরিচয় হয় পাউলিং নামের একজন টিচারের। তবে বলে রাখা ভালো, এই পাউলিং কিন্তু মোটেও সুবিধার লোক না, যেটা গল্পের শেষে গিয়ে পরিষ্কার হবে। সেদিন রাতে টিম আর উইলি যখন ঘুমিয়েছিল তখন টিম চুপি চুপি উইলির ফোনটা বের করে তার মাকে মেসেজ দেওয়ার জন্য, কিন্তু উইলি ব্যাপারটা বুঝে ফেলে আর সে টিচারদের কাছে টিমের নামে নালিশ করতে যায়। আর ঠিক সেই মুহূর্তেই ওরা ওদের ঘরের জানালা দিয়ে দেখতে পায় একটা প্লেন সোজা ক্রাশ করে সামনের জঙ্গলে গিয়ে পড়েছে। এই ঘটনা দেখার পর টিম আর উইলি ঠিক করে তারা ওখানে যাবে। সেখানে পৌঁছানোর পর উইলির চোখে পড়ে প্লেনটা তাদের কোম্পানির একটা প্লেন। আসলে মুভির শুরুতেই আমরা উইলিকে যে প্লেন থেকে নামতে দেখি সেই প্লেনটাতেও একই লোগো ছিল। এর মানে এটা স্পষ্ট যে প্লেনটা তাদেরই। আর প্লেনটার পাইলট ছিল মুভির শুরুতে দেখানো উইলির সাথে আসা সেই লোকটি, যার নাম জর্জি। প্লেনটা ক্রাশ করায় উইলি ধরে নেয় জর্জি মারা গেছে, আর এতে সে খুবই ভেঙে পড়ে। কিন্তু প্রশ্ন হলো প্লেনটা এখানে কেন এলো আর যাচ্ছিলই বা কোথায়? এই সব কিছুর উত্তর পেতে হলে শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ গল্পের আসল টুইস্ট তো সবে শুরু। যাই হোক, পরদিন সকালে পুলিশের একটা টিম প্লেন ক্রাশের ব্যাপারটা নিয়ে ইনভেস্টিগেট করতে দেখা যায়। অন্যদিকে টিম আর উইলি একটা ঝোপের আড়াল থেকে সব দেখছিল। বলে রাখা ভালো, হলুদ হুডি পরা যে মেয়েটিকে দেখছেন তার নাম গ্যাবি। তার বাবা ওখানকার থানার পুলিশ আর সে টিমের স্কুলেই পড়তো। টিম ওকে দেখেই চিনে ফেলে। কিছুক্ষণ পর গ্যাবি ওদের লুকিয়ে থাকার ব্যাপারটা ধরে ফেলে আর সাথে সাথেই তার বাবাকে জানিয়ে দেয়। তখন গ্যাবির বাবা টিম আর উইলিকে বলে তারা যেন রেস্ট্রিক্টেড এরিয়ার ভেতরে না ঢোকে এবং গ্যাবি বলে ওদের দুজনের উপরে নজর রাখতে। এরপর গ্যাবি যখন ওদেরকে জিজ্ঞেস করে প্লেনটাতে কি হয়েছিল, তখন উইলি জানায় হেভেন্স গার্ড নামের একটা মহামূল্যবান সোনার মূর্তি ছিল প্লেনটাতে। ঠিক তখনই আমরা মুভির শুরুর দিকের সেই ছেলেটিকে দেখতে পাই যাকে দিয়ে বখাটেরা হোমওয়ার্ক করাচ্ছিল।
তার নাম কার্ল। সে একটা অদ্ভুত মেশিন হাতে নিয়ে ভাঙা প্লেনটার দিকে এগিয়ে যাচ্ছিল। এটা দেখে টিম আর উইলি কার্লের পিছু নেয়। গ্যাবি মানা করা সত্ত্বেও ওরা রেস্ট্রিক্টেড এরিয়াতে ঢুকে পড়ে। এরপর আমরা দেখি ওরা চারজন একটা পরিত্যক্ত বিল্ডিং এর সামনে এসে দাঁড়ায়, আর কার্লের মেশিনটা থেকে একটা সিগন্যাল আসছে। আসলে কার্লের কাছে যে মেশিনটা ছিল সেটা দিয়ে অজানা বস্তুর খোঁজ পাওয়া যেত। কার্ল তো ভেবেছিল প্লেনটা হয়তো কোনো এলিয়েনের, তাই সে তার বানানো মেশিনটা সাথে নিয়ে এসেছিল। তারপর সবাই যখন ওকে জিজ্ঞাসা করে মেশিনে কি ধরা পড়েছে, তখন কার্ল যা বলে তা শুনে সবাই হতবাক হয়ে যায়। সে জানায় হেভেন্স গার্ড মূর্তিটা এখানেই কোথাও লুকানো আছে। কার্লের কথা কেউ বিশ্বাস না করলেও সত্যিটা যাচাই করার জন্য সবাই বিল্ডিংটার ভেতরে ঢোকে। ভেতরে ঢুকে ওরা একটা ঝুলন্ত মই দেখতে পায়, যেটা বেয়ে টিম নিচে নামে। টিমের দেখা দেখি বাকিরাও নিচে নেমে পড়ে, আর নিচে নেমে তারা একটা লাল রঙের বাক্স দেখতে পায়। মূলত এই বাক্সটাতেই হেভেন্স গার্ড মূর্তিটা আনা হচ্ছিল। তবে এখানে সবার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, বাক্সটা এখানে এলো কিভাবে, আর মূর্তিটাই বা গেল কোথায়? অপরাধীদের পরিচয় উন্মোচনের পর দেখা যায় ওরা বাক্সটা পুলিশের হাতে তুলে দেয় এবং সেটা নিয়ে উইলির বাসায় আসে। কিন্তু উইলির বাসায় এসে আরেক রহস্যের জট খোলে। উইলির বাবা জানান প্লেনের মূর্তিটা ছিল নকল, আসল তো তার কাছেই আছে। মূর্তিটা চুরি যাওয়ার ভয়ে সে ইচ্ছা করেই এই ফাঁদটা পেতেছিল। এটা শুনে সবাই তো রীতিমতো হতবাক। এখানে আমরা রাইমান্ডো নামের এক লোককে দেখতে পাই, যে কিনা মোটেও সুবিধার লোক নয়। এই লোকটাই আসলে মূর্তি চুরির প্ল্যানটা সাজিয়েছিল। তার কিছুক্ষণ পরেই আমরা উইলির মাকে সিঁড়ি দিয়ে নামতে দেখি। উইলির মা হলেন নাস্তিক, আর রাইমান্ডো তাদের গুরু। অন্যদিকে আরো একজন মেয়েকে সিঁড়ি দিয়ে নামতে দেখা যায়, সেও রাইমান্ডোর লোক। ওরা দুজনে মিলেই মূর্তি চুরির ছক কষেছিল। এরপর উইলি, টিম, গ্যাবি আর উইলির বাবা গাড়ি করে কোথাও একটা যাওয়ার জন্য রওনা দেয়। কিছু দূর যেতেই উইলির বাবা দেখে একটা কাভার্ড ভ্যান তাদের পথ আটকে দাঁড়িয়ে আছে। তিনি হর্ন দিতে থাকেন, কিন্তু কোনো লাভ না হয় তিনি গাড়ি থেকে নেমে সামনের দিকে এগোন। আর ঠিক তখনই ভ্যানটার ভেতর থেকে তিনজন লোক বেরিয়ে এসে উইলির বাবাকে তুলে নিয়ে যায়। এটা দেখে টিম সাহায্যের জন্য এগিয়ে গেলে ওরা টিমকে মেরে সেখান থেকে পালিয়ে যায়। তবে গ্যাবি ঠিকই পেছন থেকে ভ্যানটার নাম্বার প্লেটের একটা ছবি তুলে নেয়। এর পরের সিনে আমরা ক্লাসরুম দেখতে পাই, যেখানে পাউলিং সবাইকে হেভেন্স গার্ড নিয়ে একটা ডকুমেন্টারি দেখাচ্ছে। সংক্ষেপে বললে হেভেন্স গার্ড ছিল এক ধরনের ডাইনোসর, যেটা চীনের সংশান পাহাড়ি অঞ্চলে থাকত এবং বৌদ্ধদের এক রাজ্যের রক্ষক ছিল। 19 শতকের দিকে এটা বিলুপ্ত হয়ে যায়। যাই হোক, ক্লাস শেষে টিম পাউলিং এর কাছ থেকে একটা মার্শাল আর্টের বই নিয়ে আসে। অন্যদিকে উইলি ব্যাগ গোছাচ্ছিল, সে স্কুল ছেড়ে চলে যাবে বলে। যাওয়ার আগে সে তার ফোনটা টিমকে দিয়ে যায়। এরপর আমরা দেখি টিম আর গ্যাবি কার্লের কাছে এসেছে। কার্ল ভাবে ওরা হয়তো হোমওয়ার্ক করাতে এসেছে, কিন্তু টিম বলে না, সে একটা জরুরি দরকারে ওর সাহায্য চাইতে এসেছে, কারণ টেকনোলজির দিক দিয়ে কার্ল বেশ পাকা ছিল। এর পরের রাতেই টিমকে তার রুমের জানালা দিয়ে দড়ি বেয়ে নিচে নামতে দেখা যায়। তারপর টিম, গ্যাবি আর কার্লকে দেখা যায় চোরের মতো একটা বাড়িতে ঢুকছে। আসলে বাড়িটা ছিল সেই পুলিশ অফিসারেরই, আর সেই বাসার গ্যারেজে লুকানো ছিল সেই ভ্যানটা, যেটাতে করে উইলির বাবাকে কিডন্যাপ করা হয়েছিল। কার্ল তার বুদ্ধি খাটিয়ে গ্যারেজের গেটটা আনলক করে ফেলে। অন্যদিকে গ্যাবি তার বাবাকে উইলির বাবার কেসের ব্যাপারে জিজ্ঞাসা করলে তার বাবা জানায় কেসটা খুবই সিরিয়াস, তাই সে যেন এই ব্যাপারে নাক না গলায়। এটা শুনে গ্যাবি মন খারাপ করলেও তার বাবা কিন্তু তার ভালোর জন্যই কথাটা বলেছিল। এদিকে টিম, কার্ল আর গ্যাবি গ্যারেজের ভেতরে ঢুকে দেখে কিডন্যাপারদের সেই ভ্যানটা ওখানেই রাখা। ওরপর থেকে গ্যাবি তার বাবার ফোনের মাধ্যমে গ্যারেজের সিসি ক্যামেরায় সব দেখতে পায়। ওরা তিনজন জানতও না তাদের জন্য কি বিপদ অপেক্ষা করছে। হঠাৎ কার্ল লক্ষ্য করে গাড়ির ভেতরে কিছু একটা লেখা, কিন্তু বোঝা যাচ্ছে না। তখন কার্ল তার বুদ্ধি খাটিয়ে একটা পেন্সিল আর কাগজ নিয়ে সেখানে ঘষতে থাকে। ঘষতে ঘষতে একটা লেখা ফুটে ওঠে স্টিক। এটা কিসের মেসেজ হতে পারে তা নিয়ে ওরা যখন আলোচনা করছিল, ঠিক তখনই সেখানে একটা কুকুর চলে আসে আর ওদের দেখে ঘেউ ঘেউ করতে শুরু করে। আর তখনই গ্যাবি কুকুরের জন্য খাবার নিয়ে হাজির হয় আর কুকুরটা শান্ত হয়ে যায়। এই যাত্রায় ওরা বেঁচে গেলেও সামনে আরো বড় বিপদ অপেক্ষা করছিল। এরপর গ্যাবি ওদের ইশারা করে এক্ষুনি পালাতে, না হলে তার বাবা দেখে ফেললে বড় বিপদ হবে। ওরা তিনজন সেখান থেকে চলে আসে, কিন্তু প্রশ্নটা থেকেই যায় এই স্টিক লেখাটা কিসের ইঙ্গিত দিচ্ছে। এরপর তিনজন ফিরে আসে, কিন্তু টিম তার রুমে ঢোকার পরেই পাউলিং তার রুমে প্রবেশ করে। এত রাতে পাউলিং টিমের রুমে কি করছে? সে কি তাহলে সবকিছু জেনে গেছে? যেটার ভয় ছিল ঠিক সেটাই হলো।
পাউলিং টিমের ব্যাপারটা ধরে ফেলে আর তাকে ওয়ার্নিং দেয় সে যদি আবার এমন কাজ করে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এরপর চারজনে মিলে কার্লের বাসায় এসে রাতের ব্যাপারটা নিয়ে আলোচনা করে। এখন তাদের নেক্সট প্ল্যান কি হবে তার আগে আরেকটা কথা, আপনারা হয়তো দেখেছেন উইলির বাবাকে ভ্যানে তোলার সময় একজন দরজায় লাথি মেরেছিল আর সেখানে তার জুতোর ছাপ পড়েছিল। টিম, কার্ল আর গ্যাবি গ্যারেজে সেই ছাপটা একটা কাগজে তুলে নিয়েছিল। এখানে তারা ভাবছিল এটার সাহায্যে কিভাবে কিডন্যাপারদের ধরা যায়। এরপর উইলিকে যখন তাদের বাসার লোকজনের ব্যাপারে জিজ্ঞাসা করা হয় তখন গ্যাবি আমান্ডা ও রাইমান্ডোর কথা তোলে। উইলি জানায় ওরা একটা মেডিটেশন গ্রুপের সদস্য এবং গত 3 মাস ধরে তাদের বাসাতেই আছে। তার মা একা থাকে বলে তার বাবা ওদের এনেছে। উইলি এও জানায় ওদের একটা স্পিরিচুয়াল ইয়োগা গ্রুপও আছে যারা নাকি জিনের সাহায্যে হারানো জিনিস খুঁজে বের করতে পারে। আর আজই তাদের গ্রুপের সবাই উইলিদের বাসায় আসবে তার বাবাকে খুঁজে বের করার জন্য। এটা শুনেই ওদের মাথায় একটা প্ল্যান আসে। তারা ঠিক করে টিম মেয়ে সেজে উইলিদের বাসায় যাবে। সেই মতো টিম একজন ছদ্মবেশী মেয়ে সেজে উইলিদের বাসায় ঢুকে পড়ে। অন্যদিকে কার্ল ও গ্যাবি রাইমান্ডোর গাড়ির পেছনে একটা ট্রাকার লাগিয়ে দেয়, কিন্তু যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। সেই পুলিশ অফিসারটা এখানে কি করছে তাকে দেখে তো টিম ঘাবড়ে যায়, কারণ একবার ধরা পড়লে সব প্ল্যান ভেস্তে যাবে। তবে ভাগ্য ভালো পুলিশ অফিসারটি টিমকে চিনতে পারে না। কিছুক্ষণ পর সেই স্পিরিচুয়াল রিচুয়াল শুরু হয়। টিম সুযোগ বুঝে হাতে থাকা কেকটা মাটিতে ফেলে দেয় আর তার উপর কয়েকটা কাগজ পিছিয়ে দেয় যাতে জুতোর ছাপ নেওয়া যায়। তারপর শুরু হয় আসল খেলা। রাইমান্ডো আর আমান্ডা আসে, কিন্তু টিম যা দেখে তা আশা করেনি। আমান্ডা আর রাইমান্ডো আসলে শয়তানের পূজা করছিল। এদিকে আমান্ডার জুতার ছাপ পাওয়া গেলেও রাইমান্ডো চালাকি করে সেখানে পা না রাখাই তার ছাপ পাওয়া যায় না। কিন্তু টিম তো হাল ছাড়ার পাত্র নয়। ওদিকে উইলি কন্ট্রোল রুম থেকে সিসি ক্যামেরার মাধ্যমে সব দেখছিল আর বাইরে থাকা কার্ল ও গ্যাবিকে সব ইনফরমেশন দিচ্ছিল। সুযোগ বুঝে কার্ল আর গ্যাবি বাসার ভেতরে ঢুকে একটা ব্যাগ চেক করার সময় একটা কার্ড পায়। সেখান থেকে তারা জানতে পারে এতক্ষণ তারা যাকে রাইমান্ডো নামে চিনত তার আসল নাম অটো বিশার্ক, আর সে যে স্পিরিচুয়াল ব্যাপারগুলো করছিল তার পুরোটাই ছিল নাটক। অন্যদিকে টিম কোনো মতে ফাঁদ পেতে রাইমান্ডোর জুতোর ছাপ নিতে সফল হয়। এরপর তারা কাজ শেষ করে যার যার মতো ফিরে যায়। টিম তার বিছানায় কার্লের দেওয়া একটা পুতুল রেখে গিয়েছিল যাতে পাউলিং কিছু টের না পায়। এরপর চারজনে মিলে আবারও কার্লের বাসায় বসে। তাদের প্ল্যান অনুযায়ী কার্ল তার বানানো জিপিএস দিয়ে দেখতে পায় রাইমান্ডো এখন স্টিক হাউসের নামের একটা জায়গায় আছে। এটা দেখে ওরা চারজন সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে। সেখানে পৌঁছে তারা আমান্ডাকে বাসা থেকে বের হতে দেখে। আমান্ডা ফোনে অন্য ভাষায় কথা বলছিল। কার্ল তখন তার ট্রান্সলেটর দিয়ে সেটা রেকর্ড করে ইংরেজিতে কনভার্ট করে। অন্যদিকে উইলির বাবা একটা ঘরে বন্দি অবস্থায় ছিল। টিমরা যখন বাসায় ঢুকতে যাবে ঠিক তখনই তারা রাইমান্ডোকে চেয়ারে বসে থাকতে দেখে। তাই তারা খুব সাবধানে বাসায় ঢোকে এবং একটা আন্ডারগ্রাউন্ড গেট দেখতে পায় যার নিচেই ছিল উইলির বাবা, কিন্তু দরজাটা লক করা আর চাবি রাইমান্ডোর কাছে। গ্যাবি আর টিম যখন চাবি আনতে যায় তখন দেখে উইলির বাসার সেই কুকুরটাও সেখানে। অন্যদিকে আমান্ডাও চাবি নেওয়ার জন্য গাড়ি ঘুরিয়ে আবার স্টিক হাউসেনের দিকেই আসছিল। এদিকে কার্ল খুঁজতে খুঁজতে রাইমান্ডোর কন্টাক্ট লেন্স খুঁজে পায় আর তখন ওরা বুঝে যায় রাইমান্ডো মোটেও অন্ধ নয়। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। টিম চাবিটা নিতেই রাইমান্ডো তার হাত ধরে ফেলে। একই সময়ে আমান্ডাও এসে হাজির আর মুহূর্তের মধ্যে তাদের সব প্ল্যান ভেস্তে যায়। এরপর সেখানে পুলিশ আসে। আন্ডারগ্রাউন্ডের গেটও খোলা হয়, কিন্তু উইলির বাবাকে সেখানে আর পাওয়া যায় না। তাহলে উইলির বাবা গেল কোথায়? এরপর সবাই সেখান থেকে চলে আসে এবং স্কুলের হেড টিচার থেকে শুরু করে পুলিশ অফিসার সবাই টিম, উইলি, কার্ল ও গ্যাবিকে খুবই বকাবকি করে। শেষ পর্যন্ত টিমের স্কলারশিপ বাতিল করে তাকে সাসপেন্ড করে দেওয়া হয়। এতে টিম আর উইলির মধ্যে বেশ ঝগড়া হয় আর টিম চলে যাওয়ার আগে উইলিকে তার ফোনটা ফেরত দিয়ে যায়। এরপর টিম তার মায়ের কাছে চলে আসে। তাহলে কি তাদের সব চেষ্টায় বৃথা গেল? উইলির বাবাকে কি আর খুঁজেই পাওয়া যাবে না? ওয়েল, আসলে ব্যাপারটা তেমন নয়, কারণ রাইমান্ডোর গাড়িতে কার্লের লাগানো জিপিএসটা তখনও অ্যাক্টিভ ছিল। সেটার সাহায্যে কার্ল দেখে রাইমান্ডোর গাড়িটা একটা পুরনো ফ্যাক্টরির লোকেশন দেখাচ্ছে। এটা দেখে কার্ল সাথে সাথে সেদিকে বেরিয়ে পড়ে। অন্যদিকে উইলি তার বাবার গাড়িতে বসে ফোনের গ্যালারি দেখতে দেখতে পাউলিং আর তার বাবার একটা ছবি দেখতে পায় যেখানে পাউলিং এর শার্টে স্টিক হাউসেনের লোগো ছিল। এটা দেখে উইলি অবাক হয়ে সোজা টিমের কাছে যায়। উইলি টিমকে ছবিটা দেখায়
কিন্তু টিম প্রথমে পাত্তা না দিয়ে তাকে চলে যেতে বলে। এদিকে কার্লো সেই পুরনো ফ্যাক্টরিতে পৌঁছে আমান্ডা আর রাইমান্ডোকে দেখতে পায়। তারা খাবার আর পানি নিয়ে বিল্ডিং এর ভেতরে ঢোকে। হঠাৎই কার্ল পাউলিংকে দেখতে পায়, যে ফ্যাক্টরির ছাদে উঠে ড্রোন দিয়ে নজর রাখছিল। এটা দেখে কার্ল সাহায্যের আশায় পাউলিং এর কাছে যায়। এখন গল্পের একটু পেছনে যেতে হবে। উইলিরা যখন স্টিক হাউজেনে গিয়েছিল, তখন উইলি ওখানকার একটা টেপ রেকর্ডার থেকে একটা ক্যাসেট টিমের টেপ রেকর্ডারে ঢুকিয়ে দিয়েছিল। আর টিম যখন গান শোনার জন্য সেটা অন করে, তখন সে একটা রেকর্ডিং শুনতে পায়, যেখানে রাইমান্ডো আর পাউলিং উইলির বাবাকে কিডন্যাপ করার ব্যাপারে কথা বলছিল। এটা শুনে টিমের আর কিছুই বুঝতে বাকি থাকে না। সবকিছুর পেছনেই পাউলিং জড়িত। অন্যদিকে কার্ল তো পাউলিংকে বিশ্বাস করে সব বলতে থাকে। সে জানতো না তার সাথে কি হতে চলেছে। পাউলিং মনে মনে ভাবে, এখান থেকে কার্লকে ফেলে দিলেই খেল খতম। কার্ল যখন পালানোর চেষ্টা করে, তখন পাউলিং তার গলা থেকে ইনহেলারটা ছুঁড়ে ফেলে দেয়। তখন কার্লও বুঝতে পারে পাউলিং আসল অপরাধী। এদিকে টিম আর উইলি তাদের মিশনটা আবার শুরু করতে চায়। তখনই আমরা দেখি প্লেনটা কেন ক্র্যাশ করেছিল। আসলে রাইমান্ডো জর্জির মাথায় বন্দুক ঠেকিয়ে মূর্তিটা চুরি করে নেয়, আর তাদের ধস্তাধস্তিতে একটা গুলি প্লেনের ইঞ্জিনে লেগে প্লেনটা ক্র্যাশ করে। এরপর আমরা দেখি পুলিশ অফিসারটি মূর্তিটা একটা নদীর পাড়ে রেখে আসে, আর পাউলিং ড্রোনের সাহায্যে সেটা তুলে নেয়। কিন্তু টিম, উইলি আর গ্যাবি ইতিমধ্যে সেখানে পৌঁছে গেছে। ভেতরে ঢুকে তারা রাইমান্ডোর গাড়িটা দেখতে পায়, আর গ্যাবি বুদ্ধি করে গাড়ির তেলের লাইনটা কেটে দেয়। ঠিক তখনই রাইমান্ডো আর আমান্ডা সেখানে চলে আসে। পাউলিং মূর্তিটা তাদের হাতে তুলে দেয়, কিন্তু তার মনে ছিল অন্য ফন্দি। সে রাইমান্ডো আর আমান্ডাকে পুরনো বিল্ডিং এর গ্রাউন্ডে ফেলে রেখে একাই মূর্তি নিয়ে পালানোর চেষ্টা করে। এখানেই আমরা দেখি উইলির বাবা আর জর্জিও বন্দী হয়ে আছে। হঠাৎই কার্লের শ্বাসকষ্ট শুরু হয়, কিন্তু পাউলিং তো আগেই তার ইনহেলার ফেলে দিয়েছিল। পাউলিং গাড়ি নিয়ে পালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটা বিলবোর্ডে ধাক্কা মারে। এদিকে কার্লের অবস্থা খারাপ হতেই থাকে। উইলি যখন কার্লের ইনহেলার আনতে যায়, তখন সে উপর থেকে পড়ে যায়। তবে ভাগ্যক্রমে তার কিছুই হয় না। টিম আর গ্যাবি পাউলিংকে খুঁজতে থাকে, কিন্তু পাউলিং প্লেনের ভাঙা অংশের আড়ালে লুকিয়ে পড়ে। ওদিকে উইলি ইনহেলার নিয়ে হাজির হয়। কার্ল এই যাত্রায় বেঁচে যায়। এরপর কার্ল ড্রোনের সাহায্যে পাউলিংকে আহত করে মাটিতে ফেলে দেয়। আর তখন টিম এসে হেভেন্স গার্ডের সেই মহামূল্যবান মূর্তিটা তার ব্যাগে তুলে নেয়। এটা দেখে পাউলিং তার কাছে মূর্তিটা চাইলে টিম আর পাউলিং এর মধ্যে ফাইট হয়, আর টিম পাউলিংকে হারিয়ে দেয়, তাও আবার এক বিশেষ ক্যারাতে স্টাইলে। ঠিক তখনই পুলিশ এসে পাউলিংকে ধরে ফেলে। শেষে আমরা দেখি উইলির বাবাকে খুঁজে পাওয়া আর মূর্তিটা উদ্ধার করার আনন্দে সবাই পার্টি করছে। আর এখানেই মুভিটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটা আপনাদের কেমন লেগেছে জানাতে একদমই ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।